অঞ্চলে আমার প্রচুর সোর্স আছে। আমাকে গত পরশুদিন একজন বলল যে ভাই মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাত, আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারিয়ার সিরিয়ালে হাত। গতকালকে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। ছাত্র সমাজের এবং 24-এর অভ্যুত্থানের অন্যতম মুখ এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ হাদি, তার উপরে নৃশংস গুলিবর্ষণ হয়েছে, যার কারণে সে এখন এভার কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং তার অবস্থা ক্রিটিক্যাল। এবং বারবার ডাক্তাররা বলতেছিলেন যে তার অবস্থা আসলে অনেক ক্রিটিক্যাল, কারণ গুলিটা চোয়ালের ভেদ করে মাথার মগজ পর্যন্ত পৌঁছে গেছে। এইটা সূক্ষ্মভাবেই একটা কিলিং মিশন ছিল, যার কারণে তাকে হেডশুট করার চেষ্টা করা হয়েছে এবং এটা যেটা মনে হইতেছে এটা একটা পরিকল্পিত ঘটনা। এখন প্রশ্ন হইতেছে যে বাংলাদেশ থেকে কি এই ধরনের ঘটনা কি আদেও যাবে না? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর তাদের কর্মদক্ষতা এবং আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে তাদের কার্যক্ষম পরিধি বা তার কাজের ক্যাপাসিটি কি এইরকমই থাকবে, বা তারা কি এইভাবেই কাজ করবে? গণঅভ্যুত্থানের পরে যেভাবে দেশের সংস্কারের ডাক আসছিল, সেই সংস্কারের ডাক অনুযায়ী সংস্কার না হওয়ার কারণেই মূলত আজকের এই ঘটনার পুনরাবৃত্তি। আপনি দেখেন তো, আজকে যদি ওসমান হাদি হয়, কালকে কোনো না কোনো পলিটিশিয়ানের পালা। ফেসবুকে দেখতেছি যে অনেকেই বলাবলি করতেছে ওসমান হাদির নাম, সাইদ কায়েমের নাম, তারপরে হচ্ছে সার্জিজের নাম, এটা বলাবলি করতেছে যে এরপরে আস্তে আস্তে এদের পালা। এবং অনেকেই তো প্রকাশ্যে মানে এটাকে সেলিব্রেশন করতেছে, দেখলাম ফেসবুকে। তা আসলে এই নোংরা রাজনীতির অবসান কখন ঘটবে? রাজনীতিবিদদের কি এই অবসান, এই হচ্ছে হত্যাযোগ্য বা এই রক্তাক্ত এই রক্তক্ষয়ী রাজনীতির অবসান ঘটাইতে চান না? এই রক্তক্ষয়ী রাজনীতির অবসান ঘটাইতে চান না? তারা কেন এই জিনিসটা নিয়ে সোচ্চার হইতেছেন না? আজকে যদি ওসমান হাদি এই ঘটনা ঘটে, বা বিগত আমলেও তো দেখছি যে রাজনীতি নিয়ে কি পরিমাণে হত্যাযজ্ঞ হয়েছে, রাজনীতি নিয়ে ভাই ভাইকে খুন করছে, রাজনীতি নিয়ে এক দলের রাজনীতির শক্তি পরীক্ষা বা শক্তিকে জানান দিতে যাইয়া একই দলের লোক আরেক দলের লোককে হত্যা করছে। এইটা এতটা নোংরা রাজনীতির পরিবেশ আমাদের দেশে তৈরি হয়েছে, এইটা থেকে বের হওয়ার কোনো কি সুযোগ নাই? এত বড় একটা সুযোগ থাকার পরেও আমরা কেন এই নোংরা পরিবেশ থেকে বাইর হইতে পারলাম না? এই টোটাল দায়ভার আমাদের দেশের প্রত্যেকটা রাজনীতিবিদদের, এক জুনিয়র না প্রবীণ রাজনীতিবিদ যারা আছে তাদের প্রত্যেকেই নিতে হবে। সেই সাথে নিতে হবে এই দেশের যেসব মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া বলেন, ডিজিটাল মিডিয়া বলেন, যারা আছে, হ্যাঁ, প্রত্যেককেই এই দায়ভার নিতে হবে। কারণ কি জানেন, যেমন প্রিন্ট মিডিয়ার কথা কেন বললাম, আপনি দেখেন আজকালকে টকশোতে গেলে রাজনীতির উত্তরণ নিয়ে আলোচনা হয় না, দেশের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয় না, এবং কোনো মিডিয়া বা কোনো টকশোর উপস্থাপক এই বিষয়ে কোনো প্রশ্ন করেন না। প্রশ্ন করেন হইল আওয়ামী লীগ কি করছে, জামাত ইসলাম কি করছে, তারপরে হইল বিএনপি কি করছে। এখন তো ম্যাক্সিমাম আলোচনাই হয় শুধু জামাত ইসলামকে নিয়ে। জামাত ইসলামের ওই লোক এই কথা বলছে, জামাত ইসলামের ওই লোক ওই কথা বলছে, সাথে বিএনপি আছে, বিএনপির এই লোক ওই কথা বলছে, ওই লোক ওই কথা বলছে। তার মানে হইল দায়িত্বটা ঠিক মতো পালন করতেছে না। তাহলে এই দেশের নাগরিক বা এই যে আপনার যে 1971-এ, হ্যাঁ, 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম, এই বাংলাদেশ যে স্বাধীন হইল, তার উদ্দেশ্য কি এইটার জন্য? মানে স্বাধীন হওয়ার উদ্দেশ্য কি ছিল এইটা যে স্বাধীন হওয়ার পরে আমরা নিজেদেরকে হত্যাযোগ্য করে শক্তির মত্তা দেখাইয়া রাজনীতির মাঝে টিকা থাকবো? তাহলে গণতন্ত্র কোথায় গেল? আজকে তো বহুত বড় বড় কথা, মানে সাংবাদিক বা আলোচকদের মুখে গণতন্ত্রের কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠা যায়। তাহলে আমরা গণতন্ত্রটা কোথায় পাইলাম? আমরা স্বাধীনতাটা কোথায় পাইলাম? আজকে ওসমান হাদির এই ঘটনা ঘটে গেছে, দোয়া করি আল্লাহ তাকে হায়াত দারাজ করুক এবং তার এই কঠিন বিপদ থেকে উদ্ধার করুক।
কিন্তু কালকে যে অন্য পলিটিশিয়ানদের ক্ষেত্রে ঘটবে না তার কি গ্যারান্টি আছে? এই নোংরা পলিটিশিয়ানদেরকে বের করতে হইলে এখন আর রাজনীতিবিদ বা পলিটিশিয়ান বা সরকারি আমলা বা জনশক্তি প্রশাসন এরা কেউ মনে হয় এরা কারো দ্বারা এই কাজ হবে না। এই কাজ আবার জনগণের হাতে তুলে নিতে হবে, কারণ এই দেশের সংস্কার যতবারই জনগণের হাতে তুলে নেওয়া হয়েছে ততবারও হয়েছে, তার আগে কখনো হয় নাই। আপনি দেখবেন যে এর আগে 90, 91, 96 সময় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যখন আন্দোলন চলতেছিল তখন কিন্তু জনগণই নাইমা যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত ওই প্রথাটা আবার তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে নীতি সেইখানে ফিরে আসা হয় নাই। সুতরাং এই দেশের জনগণ ছাড়া আপনার কোনোভাবেই সংস্কার করার সুযোগ মনে হয় সম্ভব না, কারণ এই দেশের পলিটিশিয়ানরা এই সংস্কার করবে না। এই সংস্কার করলেই তাদের যে পলিটিক্যাল স্ট্যান্ড আছে এটা আর থাকবে না, কারণ দেশ সংস্কার হওয়া, দেশের সার্বিক উন্নয়ন করা, দেশের অর্থনৈতিক স্থিতিশীল করা, এইগুলো আমাদের দেশের পলিটিশিয়ানদের মূল ম্যানিফেস্টো বলেন বা মূল পরিকল্পনা বলেন, এইগুলো মনে হয় নাই। তাদের মনে হয় একটাই পরিকল্পনা, সেটা হলো ছলে বলে যেমনি হোক, যেইভাবে হোক, যেই পরিবেশেই হোক ক্ষমতায় টিকে থাকতে হবে। আর ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করার দরকার আমরা তাই করতে চাই, তাই তারা করবে। ভাই, এই পলিটিশিয়ান আমাদের দেশের দরকার নাই। দয়া করে আপনাদের এই পলিটিক্যাল হাত থেকে আমাদেরকে বাঁচান। ওসমান হাদিরে দেখা আগামীতে আরো 10 জন পজিটিভ যুবক বা ওই রকম চিন্তা ভাবনা করা ছেলেরা রাজনীতিতে আসতো, কিন্তু এখন আসবে না। কারণ অনেকদিন আগে একটা টকশোতে শুনছিলাম, এটা খুব সম্ভব অ্যাডভাইজার বা আকবর আলী খান বলছিলেন, যে উনি বলছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সময় উনি অ্যাডভাইজার ছিলেন, তো উনি বলছিলেন যে বাংলাদেশের পলিটিক্যালি যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ থেকে বাংলাদেশের পলিটিশিয়ানরা বের হইতে পারবে না যদি প্রজন্মের উত্তরণ না হয়। তো এখন যে সময় দেখতেছি প্রজন্মের উত্তরণের একটা সময় আসার পরেও প্রজন্মকে কোনোভাবে দামায় রাখার চেষ্টা করা হইতেছে। আর এই দামায় রাখার চেষ্টার হওয়ার সুযোগই পাইছে হলো সংস্কারের বিষয়গুলো উজ্জ্বল হয়ে যাওয়ার কারণে, সংস্কারের কার্যক্রমগুলো পাকাপোক্ত না হওয়ার কারণে। এখন একটা জিনিস স্পষ্ট, যে কোনো দলীয় সরকার আসলেও এই সংস্কার হবে না। ওনারা হয়তো মনে করতেছেন, বা সাধারণ অনেকেই দলীয় যারা সমর্থক তারা হয়তো মনে করতেছেন দল যদি ক্ষমতায় যায় তাইলে তো অন্যান্য যারা আছে তারা তো সুযোগ পাবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক হয়ে যাবে। ভাই, এইটা ঠিক, আপনার চিন্তা ভাবনা ঠিক, বাট এটা সাময়িক, দীর্ঘস্থায়ীর জন্য না। দীর্ঘস্থায়ী করতে হইলে আপনাকে পুরো রাষ্ট্র কাঠামোকে কারেক্ট করতে হবে। তাছাড়া এই দেশে এই রক্তক্ষয়ী রাজনীতির পরিবেশ থেকে বাঁচার সুযোগ নাই। সর্বপরিবেশ মহান আল্লাহর কাছে দোয়া করি ওসমান হাদি সুস্থ হোক এবং সকলের কাছে ফিরে আসুক। আল্লাহ হাফেজ।